আমরা তিনজন এক জায়গায় থাকো মানে যা কিছু ইম্পসিবল হোক সব পসিবল করা সম্ভব। আমার শুধু ভয় লাগছে একটা জিনিসপত্র থেকে, তারপরে ট্রেনে নেওয়ার প্ল্যান। হাউ ইজ ইট পসিবল, আই ডোন্ট নো। হাউ মাচ বেটা, প্রাউড অফ ইউ ব্রাদার। এখন বাজে 3:12 আর এই সময় কাকাকে পেয়েছি, এটা অনেক ভাগ্যের ব্যাপার। তো এখন বাজে রাত 12:22। দাদার এডিট কমপ্লিট, সব কিছু গটিকম্বল গুছিয়ে নিয়েছে, গুছিয়ে সে শুয়ে পড়েছে। পাখাটা কেন ওই বসে তাল পাখা কেন? কারণ ছিল না দুপুরে সেই তখন। আর আমি এখানে পড়াশোনা করছিলাম। আমি আজকে একটু দেরি অবধি ঘুমাতে যাই, 8টা অবধি ঘুমাতে যাই। 8টার আগে যদি কোনো কাজ বাজ থাকে তাহলে তুই একটু সেরে দিস। কেন? এমনি ইচ্ছে হয়েছে। যদিও সকাল হওয়ার সঙ্গে সঙ্গে 6টার সময় ঘুম ভেঙে যায়, বাকিটা শুয়ে থাকাটা শুধু আলসেমো হয়, তখন আর ঘুম হয় না। কিন্তু তাও আজকে ইচ্ছে হয়েছে সকাল অবধি হোক, তারপরে দেখা যাক বাকিটা কি হবে। সকালবেলা আমার রান্না করতে হবে না আমাদের, ওই জন্য তোকে বললাম একটু সান্ত্বনা দে, সকাল হলে সে তো উঠেই যাব। তো এটাই আমি এখন ঘুমানোর বন্দোবস্ত করছি। আর এ বেচারা এখনো পড়ছে, এও ঘুমানোর টেন্ডেন্সি নিয়ে নিয়েছিল, কিন্তু জোর করে তাকে আবার তুলে বসানো হয়েছে, কারণ লাস্ট 2 দিন ধরে তার পড়ার খুব ডিস্টার্ব হয়েছে, সে একটুও করতে পারেনি। আজকে ওকে বেশি করে পড়াচ্ছি। আর আমি ভাবছি একটা বেতের লাঠি আনবো, এরকম পাশে শুয়ে থাকবো বেতের লাঠিটা নিয়ে, যখন একটু ঝিমাবে শুতে যাবে তখনই পেছনের 2টো বাড়ি দিয়ে একদম লাল করে দেবো, আবার উঠে যাবে। হ্যালো ভাই, ভালোই। এবার পড়তে বয়স অনেক হয়েছে, নাটক পড়াশোনা কর। আমি ঘুমালাম, ঠিক আছে? ঠিক আছে। আর এই যে আরেকজন শহরে পোলা, শহরে পোলা একবার হাতটা দেখাও, শহরে পোলা। গুড মর্নিং। যতই ভাবো যে দেরি করে উঠবো আর 9টায় উঠবো 10টায় উঠবো, সেই সেম কথা বললাম রাতেবেলা। আর এটা খুব ভালো একটা অভ্যাস হয়েছে যে সকালবেলা ভোর হতে হতে ঘুম ভেঙে যায়। একটা সময় সিরিয়াসলি আমি খুব ফার্স্ট্রেটেড থাকতাম এটা নিয়ে, যে আমার ঘুম কেন তো দেরি করে ভাঙছে, তাড়াতাড়ি উঠতে পারছি না। প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় ভাবতাম যে সকালে তাড়াতাড়ি উঠবো, কিন্তু সেম তাই হয়ে যেত, আবার দেরি হয়ে যেত, 10টা বেজে যেত কোনো না কোনো ভাবে। একমাত্র কাজ থাকলে পরে ভোরবেলা ওঠা হতো, যদি শ্যুট থাকতো বা কোনো ইম্পর্টেন্ট কাজ থাকতো, তাছাড়া ভোরবেলা ওঠা হতো না। আর এখন সেটা প্রত্যেক দিনের অভ্যাস হয়ে গেছে। ইয়েস, আই এম গ্ল্যাড অফ ইট। মানে ডিম সেদ্ধ বসিয়েছি। গুড্ডু সকালে ঘুম থেকে উঠেই ওর বাজারে গেছে মুগের ডাল আনার জন্যে, কারণ মাছের মাথা রয়েছে, তো মাছের মাথা দিয়ে আজকে মুগের ডাল রান্না করা হবে। আর আমি ডিম সেদ্ধ দিলাম। গুড্ডু আজকে হয়তো জিম স্কিপ করবে, কারণ ওর অন্য কিছু প্ল্যান রয়েছে। যাই হোক, এখন খাওয়া দাওয়ার পালা, খেয়ে দিয়ে নিই, তারপরে বাকি কথা। অনেকদিন পরে হেঁটে হেঁটে বাজারে গেলাম, ভাবলাম যে আজকে জিমে যাবো না, তাহলে এক্সারসাইজটাও হয়ে যাবে, তো সেই জন্য একটু হাঁটলাম। দিদিমাদের জন্য বিস্কুট আনলাম, একটু মুগের ডাল আনলাম, আলু শেষ হয়ে গেছিলো। আলু এমনি বাজার সব আছে, আগের দিন আমি আলু কিনে নিই, সবজি কিনতে গিয়ে আলু কিনে নিই, বুঝতে পেরেছিস? এবার ডিম খা। 3টে খাবো? 4টে? 5টা? 7টা আছে, 7টাই তো। 7টাই তো না, আমি 3টে খাবো। ডিম খাও। মেজর হয়তো রাতে ঘুমাতে ইস্যু হচ্ছিল, কারণ ভোর রাতে একবার উঠে আমাকে বলছে যে দাদা খুব বাজে স্বপ্ন দেখছি, আমি কি এখন উঠে যাবো? আমি বললাম না ঠিক আছে, আরেকটু ঘুমা, কারণ ও রাতে দেরি করে ঘুমিয়েছে, মিনিমাম 5-6 ঘন্টা তো ঘুম দরকার। আমাদের মতো যাদের সিচুয়েশন, যারা পড়াশোনা করছে বা যারা একটা জিনিস নিয়ে হাসিল করছে বা যাদের ক্যারিয়ার এখনো ফুলফিল, কোনো স্টেবল ক্যারিয়ার না, তাদের জন্য 5 থেকে 6 ঘন্টা ইটস এনাফ স্লিপ। মানে সেটা 2-1 দিন কাজ না থাকে তাহলে একটু বেশি ঘুমানো যায়। ল্যাক অফ স্লিপের জন্য অনেক মেন্টাল ইস্যু হতে পারে বা অ্যাঙ্গার ইস্যু আসতে পারে, দিনটা খারাপই যায়। আমি অনেকবার দেখেছি যে যতবার আমার রাতের ঘুম ঠিকঠাক না হয়, ততবার দিনটা আমার খুব বাজেভাবেই শুরু হয়। আমি তো অভ্যস্তই ছিলাম রাত জাগায়, না ঘুমিয়ে থাকায়। তো এখন রিসেন্ট কিছুদিন আমার ল্যাক অফ স্লিপে প্রবলেম হচ্ছে, ল্যাক অফ ফুডে প্রবলেম হচ্ছে। গুড্ডু সবসময় বলতে থাকে যে আমি খাওয়া নিয়ে ইস্যু বানাই, মানে আমার সবসময় মনে হয় যে আমি কম খেয়ে নিচ্ছি, কম খাওয়া হচ্ছে। ল্যাক অফ ফুড, ল্যাক অফ ওয়াটার, এগুলো হলে পরেই আমার মাথা ব্যথা শুরু হয় প্রচুর বাজেভাবে। I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't. তো ভাই, নিজের থেকে প্রো লেভেলের মানুষের সঙ্গে এক্সারসাইজ করা, এটা একদিক দিয়ে মজার, কিন্তু একদিক দিয়ে কষ্টের। পুরো এনার্জি নিংড়ে বের করে। তবে ঠিক আছে, লিমিট ক্রস হচ্ছে, আই মিন আমার যে লিমিট সেটা থেকে ইনক্রিজ হয়েছে, এটাই প্রো লেভেলের জিমারদের সঙ্গে এক্সারসাইজ করার মজা। তো আজকের মতো
ভেবে এসেছিলাম লেগ করবো, কিন্তু সবাই দেখলাম ব্যাক করছে, তো ওই জন্য আমিও ব্যাক শুরু করলাম। যেহেতু আজকে গুড্ডু নেই, সাপোর্টার দরকার হবে, এই জন্য ব্যাক শুরু করলাম। তো ডেডলিফট শেষ, এখন বাকি এক্সারসাইজগুলো। চলো যাই। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. তো এখন যাচ্ছি আমরা কলকাতাতে। ভাই ফোন করেছে এতবার বিকেলবেলার দিকে, আর আমরা দুই ভাই আরামসে ঘুমাচ্ছি। মানে আমাদের কালকে থেকেই প্ল্যান ছিল, এটা ভেবেছিলাম যে আমরা রাতের ট্রেনে যাবো আর কালকে ভোর 3টের সময় ওখান থেকে ফিরবো। আজকে কলকাতা যাওয়ার রিজন হলো ছোট ঘর ছাড়ছে, মানে ছোট সেমিস্টার শেষ, তো ও কলকাতায় এখন বেশি প্রেশার নেই। তাছাড়া আরও কিছু রিজনও রয়েছে। মানে এর আগের বার শিফট করার সময় যারা ভিডিওটা দেখেছো, শিফট করার ভিডিওটা, তারা জানো যে কত জিনিসপত্র রয়েছে। তো এত জিনিসপত্র একা আনতে পারবে না, এর জন্যই আমরা দুজন যাচ্ছি। দুই বডি বিল্ডার, বাচ্চাটার হেল্প হয়ে যাবে। আর আমরা 3জন এক জায়গায় থাকা মানে যা কিছু ইম্পসিবল হোক সব পসিবল করা সম্ভব। এর জন্য আমরা 3জন মিলে সব জিনিসপত্র ট্রেনে করে নিয়ে আসবো। একবার বলেছি দুপুরবেলা যাবো, একবার বলছি বিকেলবেলা যাবো, আর ওর ঘরওয়ালা বলেছে যে আমি রাত্রে থাকবো না, তাহলে তোমরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি নিয়ে যাও। সবাই ফোন করেছে আশেপাশে, ফোন হচ্ছে সাইলেন্ট করা ছিল। 4:20 দুই ভাই উঠে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসলাম ট্রেন ধরতে। আর প্ল্যান রয়েছে মাঝরাতে ওখান থেকে ব্যাক করবো, এই হলো রিজন। এখন হুট করে কলকাতা যেতে হচ্ছে। তো এখন 4:55, 4:49 টাইম ছিল ট্রেনের। এখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো, ট্রেন আসছে। বৃষ্টি পড়ে। তো আমরা এখন রানাঘাটে এসেছি। দুটো কুকিজ খেয়ে নিয়েছিস তুই? আমি ভাবলাম যে বেরিয়ে একটু চিনি দিয়ে চা খাবো, দাদার জন্য চিনি দিয়ে চা খাওয়া। আমি জানি না, আমাকে বল, তুই মনে মনে রেখেছিস ওটা বেরিয়ে চিনি দিয়ে চা খাবি। আমি তো জানি চিনি ছাড়াই খাবি, চিনি ছাড়াই অর্ডার করেছি। এটা খেয়েছি আর এটা, তার মধ্যে এটা সব থেকে বেস্ট ছিল, সেই ছিল খেতে। না লজ্জা লাগে না এগুলো খাচ্ছি? বাইরে বেরিয়ে সব খাওয়া যায়, বাইরে বেরিয়ে সব খাওয়া যায়। সত্যি ওই গোলু গোলু মুখটা দেখ, কমে যাবে, কমে যাবে। আবার তো কোনো রেস্ট্রিকশন নেই, আমি খেতে পারি। যদিও রেস্ট্রিকশন থাকা উচিত, হেলদি লাইফস্টাইল মেনটেন করা মানে এগুলোতে রেস্ট্রিকশন থাকা উচিত। তুই খাবি, আমি দাঁড়াতে দেখবো নাকি তাহলে? ভালো কথা। আর কিছু খাবি? আর খেতে হবে না, অতি লোভে তাঁতি নষ্ট। আসার পরে অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেলো। চা, বিস্কুট খেলাম 4টে দুই বাড়িতে। তারপরে আসার সময় পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি দেখে লোভ সামলাতে না পেরে কিনে নিলাম। তো বেলঘরিয়া শিফট করার পর থেকে এটা একটা প্যাথেটিক পার্ট হয়েছে, সেটা হলো কোনো লালগোলা বেলঘরিয়াতে দাঁড়ায় না। তো বেলঘরিয়া যাওয়ার জন্য আমাকে রানাঘাটে হোক, কৃষ্ণনগরে হোক বা ব্যারাকপুরে হোক, কোথাও না কোথাও ট্রেন চেঞ্জ করতেই হবে। তো আমরা আগে থেকে প্ল্যান করে এসেছি যে রানাঘাটে ট্রেন চেঞ্জ করবো। আর রানাঘাটে নামার আগেই পেয়েছে খিদে, জলও ছিল না, জল আনতে ভুলে গেছি, জল নিয়ে আসলাম। তারপরে নেমে চা, বিস্কুট, এ তো আরও চপ খেতে যাচ্ছিল, কিন্তু আমি জানি তো ওখানে যা যা ছিল সবকিছু একটা একটা করে খেতে পারি। লোটে মাছের চপ আছে, যাবি? মাটনও ছিল, লোটে মাছটাই ভালো লাগে। টমেটোর চপ খাই না টমেটোর চপ। লোটে মাছ খাচ্ছিস কবে? লোটে মাছ খাওয়ার জন্য যদি খাস তুই, তাহলে তোকে লোটে মাছ নিয়ে যেতে হবে বাড়িতে। এরকম লোটে মাছ খাবো বলে সেটা চপ খেলে চলবে না, আজব ব্যাপার। তো যাই হোক, ট্রেনের জন্য ওয়েট করছি আমরা এখন। রানাঘাট থেকে ট্রেনের যে টাইম ছিল সেই টাইমে ট্রেন ছাড়েনি। তো আমাদের যে টাইমে বেলঘরিয়া পৌঁছানোর কথা ছিল তার থেকে অলমোস্ট 1 ঘন্টা লেটে আমরা বেলঘরিয়া পৌঁছাচ্ছি। আর আজকে রাতেই আবার বেলঘরিয়া থেকে সব প্যাকিং নিয়ে ফেরার কথা। আই ডোন্ট নো সেটা সম্ভব হবে কিনা। আগরপাড়া ঢুকছে, এরপরে বেলঘরিয়া গিয়ে রাতের খাবারও বাইরে থেকে নিতে হবে। ছোট কি বললো? রুটি খাবে। তো অনেকদিন পরে সেই অতি পরিচিত বেলঘরিয়া স্টেশন, যেখানে 1.5 বছর কাটাইছি। এখানেই আশেপাশে এই কলা বাগানে থাকতাম ভাড়া। তো আমি পড়তে যেতাম ওই রাইসের পাশে অ্যাডাবাস ছিল। অ্যাডাবাস 12-এর পরে যখন মেডিকেলের নিটের জন্য কোচিং নিয়েছিলাম, তখন এই বেলঘরিয়াতে থাকতাম। এই স্টেশনে এসে আড্ডা মারতাম 3 বন্ধুতে। পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তখন ভাব কত ছোট ছিলাম।
12 পাস করলাম কেবল, অনেক দিন হয়ে গেছে। তারপর আর বেলঘরিয়া আসা হয়নি। আমি কখনো বেলঘরিয়াতে পার্মানেন্টলি থাকিনি, বাট আমার বেলঘরিয়াতে বন্ধু আছে, কিছু বন্ধু ভাড়া থাকে, কিছু বন্ধুর বাড়িও আছে, তো অনেকবার অনেক কাজে এসেছি। মানে আমি যাওয়ার পরে এই প্রথমবার আসলাম বেলঘরিয়াতে। তো আমরা প্রায় চলে এসেছি সামনেই। ওই পাশের ঘরে তো এখন অনেক জিনিসপত্র রয়েছে রে, পুরো একটা ট্রেনের একটা বগি বুক করতে হতো আমাদের জন্য। তো দুই ভাই গেল টোটো আনতে, আর কিছু জিনিস বের করা হয়েছে, এত জিনিসপত্র রয়েছে এখনো, আরও তো ভিতরে জিনিসপত্র রয়েছে এখনো, সব আনা হয়নি। এগুলো কি করে নেবে? গুড্ডু তো বলছি নিয়ে যেতে হবে, কোনো ব্যাপারই না। আমারই শুধু ভয় লাগছে এত জিনিসপত্র দেখে। তারপরে আবার ট্রেনে নেওয়ার প্ল্যান, হাউ ইজ ইট পসিবল, আই ডোন্ট নো। জীবনটাই চালাবো, জিনিস রয়েছে এখানে, টোটো ভরে গেছে, তারপর আবার হাতে আমাদের এত জিনিস। এখানে ওকে চেয়ার নেওয়া দেখে ওকে বলছে যে আপনি কি ইলেকট্রিশিয়ান? এটা কি মিক্সার রাখার জন্য? ইলেকট্রিশিয়ানের দুই ভাই, তার আগে যাচ্ছে সব ইলেকট্রিসিটির জিনিসপত্র। টোটো ভর্তি হয়ে গেছে, তাও তো পুরো জিনিসপত্র আনা হয়নি। এই সব ভরসা মেজোজনের উপর, ঠিক আছে? আমাদের তিনজনের মধ্যে আমার কনফিডেন্ট লো হচ্ছে, ছোটরও কনফিডেন্ট লো হচ্ছে, কিন্তু মেজর কনফিডেন্ট ভরপুর, ঠিক আছে? সেই আমাদের কনফিডেন্ট দিচ্ছে। এই রাজ কি দিতে তো হবে। বাহ আওয়াজ। তো আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি। এই জিনিসপত্র কিছু টেবিল, তো আমি আর মেজো আসার সময় যে বাদাম কিনেছিলাম, সেই বাদাম এখনো রয়ে গেছে। দুটোরই হাফ হাফ করে খাওয়া হয়েছে। দুটো দিয়ে আর দিল। আমার জন্য রেডি। অল দ্য বেস্ট। All the best to you also. शाबाश बेटा. Proud of you, brother. প্রবলেম হয়েছে, দাদা উঠেছে ভ্যান্ডারে, আমরা উঠেছি নর্মালে। তিনজন আছি এখন আলাদা আলাদা। আমরা দুইজন আছি এখানে এতগুলোর জন্য, আর দাদা রয়েছে টেবিলের জন্য। বাহুবলি রাজা। দেখো ভাই ফাইনালি বেথুয়াতে খুব বাজে অবস্থা গেছে। মানে আমরা বেলঘরিয়া থেকে ট্রেন ধরেছি, সেখান থেকে কালীনারায়ণপুর নেমেছি, এখন বাজে 3:12। আর এই সময় কাকাকে পেয়েছি, এটা অনেক ভাগ্যের ব্যাপার। কাকা এখন সাবধানে এগুলো সব কিছু বাড়ি অবধি পৌঁছে দিলেই হলো। আমরা যাওয়ার সময় তাড়াহুড়ো করে বেরিয়েছি, তো গাড়ি গ্যারেজে রেখে বেরিয়েছি। স্টেশনের ওপাশে গ্যারেজে রয়েছে, কাকা এখান থেকে ভ্যান ছাড়বে, তারপরে আমরা গিয়ে গাড়ি নেবো। তো এখন নেক্সট ডে 2:53 বাজে, দুপুর 2:53 বাজে। মেজো ঘুমাচ্ছে, ছোট ঘুমাচ্ছে, আমার এখানে এডিট চলছে। মেজো পড়তে বসেছিল, পড়তে পড়তে হুট করে আবার এসে দেখলাম শুয়ে পড়লো, শুয়ে ঘুমিয়ে পড়েছে। তো সব জিনিসপত্রগুলো এইভাবে ছড়ানো ছিটানো রয়েছে। টেবিলটাকে এখানে বসানো হয়েছে, টেম্পোরারিলি অন্য জায়গায় শিফট করা হবে। কুলারটাকে বের করা হয়েছে, কিছু জিনিসপত্র এখানে রয়েছে। কিন্তু সব থেকে প্যাথেটিক পার্ট ছিল যে এই ওয়াচটার জন্যে ঘড়িটা কাচের বলেই এই ঘড়ির যে ব্যাগটা ছিল সেটাকে হাতে ধরে ধরে আনা হয়েছিল। সেই তীরে এসে তড়ি ডোবে এরকমই অবস্থা হয়েছে। বেথুয়া নামার পরে এটা হাত থেকে পড়েছে, এই ব্যাগটা মেজোর হাত থেকে। ছোট এটা চেয়ারের উপর রেখেছে ব্যাগটা, মেজো সেটা দেখেনি, মেজো সেটা নামাতে গেছে চেয়ারটাকে, আর পড়ার পরে এই ওয়াচটা ভেঙে গেছে। এটা আমার খুব ফেভারিট ওয়াচ ছিল। এই যে প্রত্যেকটা নাম্বার কাটাগুলো রাতের বেলা অন্ধকারে গ্লো করে, তো অন্ধকারে ওই ঘড়িটাকে দেখা যায়। তো কালকে রাতে বাইরে ঢুকতে ঢুকতে মোটামুটি 4টে বেজে গেছে। ভ্যান থেকে সব জিনিসপত্র আনলোড করা, সেগুলোকে আবার একতলা অব্দি তোলা, তিনজন এক এক করে স্নান করা, তারপর স্নান টান করে। আমার তো প্রচুর খিদে পেয়েছিল, কিন্তু ওই সময়টা মানে সারা রাত এত হেক্টিক গেছে না, এত হাসেল গেছে পুরো রাস্তাটা, পুরো রাতটা। একে তো 2টো ট্রেন চেঞ্জ করতে হয়েছে, যাওয়ার সময় 2টো ট্রেন চেঞ্জ করে গেছি, তারপরে ওই জিনিসপত্রগুলো সব ঘর থেকে বের করা, তারপরে টোটো লোড করা, সেগুলো স্টেশনে এসে আবার আনলোড করা। তাও তো পুরো জিনিসপত্র আসেনি, কিছু জিনিসপত্র এখন ওই বাড়িতেই রয়েছে। ছোট বলে এসছে যে 2-3 দিনের মধ্যে গিয়ে নিয়ে চলে আসবে। কালীনারায়ণপুর নেমে ওটা আমাদের সব থেকে বড় ভুল ছিল যে কালীনারায়ণপুর নামা, কারণ আমরা ভাবলাম কালীনারায়ণপুর স্টেশনটা ফাঁকা হবে, তো ওখান থেকে
আমাদের উঠলে ইজি হবে। মানে ওখানে অনেক রকম একটা গন্ডগোল হয়ে গেছিলো, যেটা আমি এখন আর এক্সপ্লেন করতে চাই না। বারবার প্ল্যাটফর্ম চেঞ্জ করা, এই জিনিসপত্রগুলো নিয়ে এক জায়গায় নামানোর পর সেখান থেকেই আবার ওঠানো, সেটা হয়তো ইজি হতো। কারণ যেহেতু ট্রেন চেঞ্জ করতে হয়েছে, প্রত্যেক ট্রেনের ব্যান্ডারের পজিশন আলাদা। কারণ এক্সপ্রেস ট্রেনের ব্যান্ডারের পজিশন আলাদা, লোকাল ট্রেনের ব্যান্ডারের পজিশন আলাদা। আর বেলঘরিয়া থেকে লোকালে এসেছি, তারপরে আবার কালীনারায়ণপুরে এসে আবার একটা এক্সপ্রেস ধরেছি, আমরা লালগোলা এক্সপ্রেস ধরেছি। মাথায় করে করে, কাঁধে করে করে তিনজনে যে কী করেছি। রাত তখন 1:30 বাজে, তখন অবধি আমরা কালীনারায়ণপুর দাঁড়িয়ে জিনিসপত্র টানাটানি করে যাচ্ছি। খিদেই তো পেট জ্বলে যাচ্ছিলো, কিন্তু আমার ইচ্ছে করছিল না যে আমি কিছু খাই। মেজো তো ছাতু খেয়ে শুরু করেছে, কিন্তু আমার ইচ্ছে করছিল না যে এমন কিছু খাই যেটা ডাইজেস্ট হতে সময় লাগুক আর আমার স্লিপে ইস্যু হোক। তো আমার জাস্ট তখন একটা ক্লিন স্লিপ দরকার ছিল। তো আমি একটুখানি চিনি আর নুন দিয়ে স্যালাইনের মতো বানিয়ে তারপরে খেলাম। আমি আর ছোট দুজনেই খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়েছি। আর শুতে শুতে 6টা বেজে গেছে। 6টার সময় ঘুমিয়ে 11:30টার সময় ঘুম থেকে উঠে তারপরে একটু কাজ ছিল, সেগুলো করে খেয়ে দিয়ে এডিটে বসেছি। মেজো পড়তে বসেছিল, কিন্তু মেজো কিছুক্ষণ পড়তে পড়তে আবার শুয়ে পড়েছে। বারবার মেজো আমাকে জিজ্ঞেস করছিল যে ঘুমাবি নাকি, একটু ঘুমিয়ে নে। আমারও ইরিটেশন হচ্ছিল। তো 11:30টার সময় এমনিতেই উঠেছি, তারপরে যদি আবার ঘুমাই তাহলে আমার 3:30টা প্রায় নষ্ট হবে। এর জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, এখন একটু কাজে বসি, খেয়ে দে। সকালে তো জিমে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ সারা রাত যা হয়েছে। ইচ্ছে আছে সন্ধ্যার সময় এক্সারসাইজ যাবো, কারণ আজকে লেগ ডে। আর আমি চাই না যে, আমি যেহেতু বিগিনার, আমার এখনও লেগ ডে স্কিপ করা উচিত না। আর সবাই এটাই বলে লেগ ডে কখনো স্কিপ করা উচিত না, কারণ লেগ ডে অনেক ইম্পর্টেন্ট হয়। হেভি ওয়ার্কআউট না করলেও প্ল্যান আছে যে একটু বেসিক এক্সারসাইজ করে আসবো। তো দেখি কতক্ষণ এডিটে মন বসে। তারপরে এডিট কমপ্লিট করে স্নান টান করে তারপরে একবারে একটুখানি ঘুমাবো। অবভিয়াসলি এখন ঘুমালে কখন উঠবো কোনো ঠিক নেই। এই আপাতত প্ল্যান, বাকিটা জানাচ্ছি কী হয়। তো কালকে আদর্শিনীর ভ্যাকসিন হয়েছে। কালকে আমি যখন কলকাতায় ছিলাম, তখন আকাশ আমাকে ফোন করেছিল যে আদর্শিনীর পায়ে খুব ব্যথা। আর ও এত হাসি খুশি থাকে সবসময়, আর এটা ভাবলেই কেমন লাগে যে ও কষ্ট পাচ্ছে। আসার পরে এখনও ওকে দেখা হয়নি। তো আমি ওর সঙ্গে যাই, দেখা করে আসি, দেখি কেমন আছে ও। হ্যালো বাবা, হাই আদর্শিনী। একটু হ্যালো বলো, হ্যালো বলো একটু। আমাকে আর হাসানো যাবে না, তাহলে কি দেবে। সরি বাবা, আমি সো সরি। বুঝতেই পারিনি তোমার কষ্ট হবে বাবা। না ব্যথা ব্যথা লেগেছে। 6:40 আর আমি জিমে যাওয়ার জন্য রেডি। তো আজকে আমি জিমে যাবো না। 15 তারিখে এক্সাম আছে মিসলেনিয়াসের, আর তারপরে 18 তারিখে আবার সিজিএলের এক্সাম আছে। পড়াশোনা তেমন একটা হয়নি, প্রিপারেশন তো ভালো না। তো ভাবতেছি পড়াশোনা করি, কয়েকদিন টেস্ট দিই, 10 দিনে টেস্টটা শেষ করি। ব্যাপার হচ্ছে কালকে সারা রাত কলকাতাতে আসার সময় যা করেছি, যুদ্ধ, পুরো রীতিমতো যুদ্ধ করেছি। তো যুদ্ধ করার পরে সারাদিন আজকে ঘুমাইছি। এখন একটু ফ্রেশ হলাম, টান করে কফি খেলাম। তো এখন বসছি, দেখা যাক কয়টা টেস্ট শেষ করতে পারি আজকে রাত্রে। ঠিক আছে, তাও মাঝে মধ্যে যদি তোর মনে হয় যে তুই টাইম পাচ্ছিস তাহলে যাস, গিয়ে কালকে যাবো তাহলে। মানে সেটা তোর ইচ্ছে, তোর ফ্রি টাইমে। কালকে তাহলে সকালবেলা যাবো। হ্যাঁ, ওকে। তো এই ছিল আজকের মতো ব্লগ। ভালো থাকো সবাই। থ্যাংক ইউ সো মাচ গাইস, এতক্ষণ এত ভালোবেসে ভিডিওটা দেখার জন্য, এতটা টাইম দেওয়ার জন্য। ভালো থাকো সবাই। আর প্লিজ ডু কমেন্ট ইউর থট, অ্যান্ড ওয়ান মোর থিং, আই লাভ ইউ। সাবস্ক্রাইব, টেক কেয়ার। সাবস্ক্রাইব, ইয়েস, সাবস্ক্রাইব করে দিও। ডু সাবস্ক্রাইব।